এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত। যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি। ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি। যুদ্ধ বন্ধে মার্চে গণভোটের আয়োজন করবে ইউক্রেন। মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন, এফবিআইয়ের নথি। ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত। গৃহযুদ্ধ কবলিতে সুদানের মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত কয়েকটি পরিবারকে বহনকারী একটি গাড়িতে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮টি শিশু আছে বলে চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। ডক্টরস নেটওয়ার্ক জানায়, শনিবার উত্তর কোরদোফানের রাজ্যের রাহাত শহরের কাছে হামলার ঘটনাটি ঘটে। গাড়িটির আরোহীরা দুবাইকার এলাকার লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে নেটওয়ার্ক জানায়, নিহত শিশুদের মধ্যে ২ জন নবজাতক। এর আগের দিন শুক্রবার উত্তর কোরদোফানে বিশ্ব খাদ্য কর্মসূচির হামানিক ত্রাণবাহী গাড়িবহর ও জ্বালানিবাহী লরিতে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল। তাতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। উত্তর কোরদোফানের রাজ্য সরকার ডাব্লিউএফপির গাড়িবহরে চালানো হামলার নিন্দা জানিয়েছে। তারা আরএসএফের নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। প্রদেশটির রাজধানী এল ওবেইদ ও প্রতিবেশী রাজ্য হোয়াইট নীলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিকে সংযোগকারী সড়কে এসব হামলার ঘটনাগুলো ঘটেছে। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িবহরটি এল ওবেইদ শহরের কাছে আটকে থাকা বাস্তুচ্যুত লোকজনের জন্য জীবন রক্ষাকারী খাদ্য সরবরাহ নিয়ে কোস্তি থেকে রওনা হয়েছিল। এই বহরটিতে ও সঙ্গে থাকা জ্বালানিবাহী ট্রাকগুলোতে হামলা চালানো হয়। সুদানের সরকার সমর্থক সশস্ত্র বাহিনী এসএএফের সঙ্গে বিদ্রোহী আরএসএফের ৩ বছর ধরে লড়াই চলছে। গত বছরের অক্টোবরে আরএসএফের হাতে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরের পতন হওয়ার পর থেকে কোরদোফান অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাতে এ পর্যন্ত লাখো মানুষ নিহত ও প্রায় ১,১০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুই পক্ষের এই লড়াইয়ের কারণে দেশটির বহু অঞ্চলে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি। ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি। এ নিয়ে ইতোমধ্যে হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। শনিবার ৭ই ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী ইরাকের দিয়ালা প্রদেশের অন্তত ৫,০০০ মানুষ জড়ো হয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইরাক ও পূর্ব দিকের প্রতিবেশী দেশ এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিনা পারিশ্রমিকে রক্ষা করতে তারা প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি। এই সঙ্গে আমরা ইসলামিক প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইরাকের হাজার হাজার নাগরিক এমন ঘোষণা দিল। এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অতর্কিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প ইরানের সরকার পতন ও হামলার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান করছে। ইসরায়েলও জানিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি কড়া বার্তায় জানিয়েছেন, তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের হঠকারিতা বা দুঃসাহসিক পদক্ষেপ শত্রুদের জন্য কেবল কৌশলগত পরাজয়ই বয়ে আনবে না, বরং তাতে পুরো যুদ্ধ ছড়িয়ে যাবে। শনিবার বিমানবাহিনী দিবস সংশ্লিষ্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহেমার দকে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপ
চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা আঞ্চলিক সংকটকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জেনারেল মুসাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, তারা শত্রুকে দ্রুত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ইরানের বিমান বাহিনী তাদের সক্ষমতা এবং আধুনিকায়নের মাধ্যমে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটি তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান নিজে থেকে কখনোই কোনো যুদ্ধ শুরু করবে না, তবে নিজ দেশের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। জেনারেল মুসাভি সতর্ক করে দেন, ইরানের ওপর যে কোনো হামলার সমর্থনকারী পক্ষগুলোকেও এর জন্য ভয়ঙ্কর মূল্য দিতে হবে। যুদ্ধ বন্ধে মার্চে গণভোটের আয়োজন করবে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসন বন্ধে একমত হওয়ার জন্য মার্চ মাসে কিয়েভে জাতীয় নির্বাচন ও শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। আলোচনায় ইউক্রেন ও ওয়াশিংটনের কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় আলোচকদের দ্বারা আলোচিত কাঠামোর অধীনে যে কোনো চুক্তি ইউক্রেনীয় ভোটারদের দ্বারা গণভোটের জন্য জমা দেওয়া হবে, যারা একই সঙ্গে জাতীয় নির্বাচনে ভোট দিবেন। যদিও ভূখণ্ডের মূল ইস্যুতে চুক্তি না হওয়ায় মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে মার্কিন আলোচক দল আবুধাবি এবং মায়ামিতে সাম্প্রতিক বৈঠকে ইউক্রেনীয় প্রতিপক্ষদের কাছে জানিয়েছেন, ভোটটি শিগগিরই হলেই ভালো হবে। মার্কিন আলোচকরা বলেছেন, নভেম্বরের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি মনোযোগ দিবেন, যার অর্থ হল শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তার সময় এবং রাজনৈতিক পুঁজি কম থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার 7 ফেব্রুয়ারি আবুধাবিতে 314 জন যুদ্ধবন্দীর মুক্তি এবং শিগগিরই আলোচনা পুনরায় শুরু করার প্রতিশ্রুতির মাধ্যমে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন। এফবিআইয়ের নথি। আলোচিত ও সমালোচিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এমনই দাবি উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন নথিতে। একজন নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই নথিটি তৈরি। 2020 সালে প্রস্তুত করা ওই নথিতে বলা হয়, এপস্টিন এহুদ বারাকের অধীনে গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। নথিটি সম্প্রতি প্রকাশে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে এপস্টিনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্ভাব্য গোয়েন্দা সংশ্লিষ্টতার তথ্য বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। নথিটি এপস্টিনকে নিয়ে দীর্ঘদিনের এক সন্দেহকে আবার উস্কে দিল। সে সন্দেহ হচ্ছে, এপস্টিন কি তবে মোসাদের হয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করার রসদ জোগাতেন? 2020 সালের 19 অক্টোবরের ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে, এপস্টিন মোসাদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। ওই গোপন সূত্রটি এপস্টিনের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। নথিতে এপস্টিনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডার্শোভিটজের সঙ্গে এপস্টিনের একাধিক ফোনালাপের বিবরণ রয়েছে। সেখানে এপস্টিনের সঙ্গে কথা বলার পরপরই মোসাদের পক্ষ থেকে ডার্শোভিটজকে কল দেওয়া হতো বিস্তারিত জানার জন্য। সেই আলাপচারিতার নোট রাখা ওই সূত্রটির মতে পুরো বিষয়টি ছিল একটি সুসমন্বিত গোয়েন্দা অপারেশনের অংশ। ডার্শোভিটজ নিজেই একসময় বলেছিলেন, বয়স কম হলে তিনি মোসাদে যোগ দিতেন। এফবিআইয়ের ওই সূত্রের বিশ্বাস, ডার্শোভিটজকে মোসাদ তাদের মিশনে নিযুক্ত করেছিল। সামগ্রিকভাবে নথিটি এপস্টিনকে মোসাদের একজন কো-অপ্টেড এজেন্ট হিসেবে উপস্থাপন করেছে। ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। ইরানের সমরশক্তিতে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হওয়া খোরমশাহর 4 খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী থেকে এই অত্যাধুনিক মারণাস্ত্রটির প্রদর্শনী করার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রটি কেবল একটি অস্ত্র নয়, বরং
এটি ইরানের সামরিক কৌশলের একটি নতুন স্তরের প্রতিফলন যা মূলত আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। মাটির গভীরে সুরক্ষিত পরিকাঠামোয় এই ক্ষেপণাস্ত্রের অবস্থান একে শত্রুপক্ষের আগাম হামলা থেকে সুরক্ষিত রেখেছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করতেই এই উদ্বেগ। ফলে ইরানের ওপর কোনো সামরিক আগ্রাসন চালানোর আগে যে কোনো পক্ষকে এখন 10 বার ভাবতে হবে, কারণ এই সিস্টেমটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যকর থাকার মতো করেই তৈরি করা হয়েছে। কারিগরি দিক থেকে বিচার করলে খোরমশাহর-4 ইরানের এযাবৎকালের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে ভীতি জাগানিয়া দিক হল এর গতি ও ধ্বংসক্ষমতা। বায়ুমণ্ডলের বাইরে এর গতি শব্দের গতির চেয়ে 16 গুণ বেশি এবং বায়ুমণ্ডলে প্রবেশের পর তা প্রায় 8 গুণ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটি এর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সক্ষম, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সতর্ক হওয়া বা পাল্টা ব্যবস্থা নেওয়ার সময়কে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। এর বিশাল 1500 কেজি ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র ইরানের সংগ্রহে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। আধুনিক আরভান্ড ইঞ্জিনের ব্যবহার এবং জ্বালানি ট্যাঙ্কের ভেতরে ইঞ্জিনের বিশেষ সংস্থাপন ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য কমিয়ে স্থায়িত্ব বাড়িয়েছে, যা একে আরও নিখুঁতভাবে লক্ষ্যভেদে সহায়তা করে। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈপ্লবিক বৈশিষ্ট্য হল ম্যানোভারেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। বায়ুমণ্ডলে প্রবেশের শেষ পর্যায়ে এটি নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং 8টি ছোট ইঞ্জিনের সাহায্যে স্থিতিশীলতা বজায় রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চূড়ান্ত পর্যায়ে এটি কোনো ইলেকট্রনিক নির্দেশনার উপর নির্ভর করে না, ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারে না। প্রচলিত ডানা বা ফিন বাদ দিয়ে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল ব্যবহারের ফলে এর রাডার সিগনেচারও অনেক কম, ফলে রাডারে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব করে তোলে। 30 মিটারেরও কম সার্কুলার এরর প্রবেবল থাকায় এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। কৌশলগতভাবে খোরমশাহর-4 উন্মোচনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা চলছে। ঠিক তখনই এই শক্তির প্রদর্শন ইরানের সক্রিয় প্রতিরোধ নীতিরই অংশ। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা কোনো দুর্বল অবস্থান থেকে কূটনৈতিক আলোচনা করতে আগ্রহী নয়। ক্ষেপণাস্ত্রটির দীর্ঘমেয়াদী জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা এবং মাত্র 15 মিনিটের মধ্যে উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সামর্থ্য একে একটি স্থায়ী রণপ্রস্তুতির হাতিয়ারে পরিণত করেছে। একক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একাধিক পয়েন্টে আঘাত করার ক্ষমতা যে কোনো প্রতিরক্ষা ব্যূহকে মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। সামগ্রিকভাবে খোরমশাহর-4 কেবল একটি প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অ্যাডভেঞ্চারের মূল্য হবে আকাশচুম্বী। এই ক্ষেপণাস্ত্রটি এখন ইরানের সামরিক ও রাজনৈতিক শক্তির একটি অবিচ্ছেদ্য স্তম্ভে হিসেবে দাঁড়িয়েছে, যা সরাসরি মধ্যপ্রাচ্যের আগামী যুদ্ধ সমীকরণ নিয়ন্ত্রণ করবে।